আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা জিওয়ানকে দেখি, সেই তো রুকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। সম্পর্কে তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তারা যখন তাদের ডেটা এনজয় করছিল, দূর থেকে আবার আমরা শাও নামের একটি মেয়েকে দেখি, সে জিওয়ানকে কল করে। আসলে সে সম্পর্কে তার ওয়াইফ হয়, তার মানে জিওয়ান তাকে চিট করছে। সে যখন কল করে, জিওয়ানের তো পুরো হাওয়া টাইট হয়ে যায়। সে কি করবে বুঝতে না পেরে রুকে বলে যে তুমি একটু খাওয়াটা কন্টিনিউ করো, আমি কলটা রিসিভ করে আসি, খুবই ইম্পর্ট্যান্ট একটি কল। রু বলে যে তুমি তোমার আগে অফিসের ইম্পর্টেন্ট কল ফিনিশ করো, তারপর আমরা আবারও কন্টিনিউ করব। সে কলটি রিসিভ করলেই শাও তাকে বলে যে তুমি এখন কোথায়। সে বলে যে আমি তো অফিসে, ইমার্জেন্সি একটি মিটিং ছিল ওইখানে। তখন সে বলে যে চিন্তা করো না, একটু পরে ড্রাইভারকে দিয়ে তোমার জন্য আমার নিজের হাতে বানানো লাঞ্চ পাঠাচ্ছি। এটা শোনার পর সে ভয় পেয়ে যায়, কারণ যদি ড্রাইভার এসে তাকে অফিসে না পায় তাহলে তো গিয়ে আবার শাওকে জানিয়ে দেবে। তাই সে কলটি কাট করেই ডিরেক্ট চলে আসে রুয়ের কাছে, আর তাকে বলে যে একটি ইমার্জেন্সি মিটিং চলে এসছে, তাই বেবি আমাকে আজকে যেতে হবে, প্লিজ তুমি আপসেট হয়েও না। নেক্সট ডে আবারও আমরা একটি ডেটের প্ল্যানিং করব। রু বলে যে আচ্ছা ঠিক আছে, আজকের জন্য মাফ করে দিলাম। সে চলে যাওয়ার পরে আমরা শাওকে দেখি, সে ডিরেক্টই রুয়ের কাছে গিয়ে তার টেবিলে গিয়ে বসে আর জিজ্ঞেস করে যে তোমার নাম কি। সে রু জানালে তখন সে বলে যে জানো আমার পরিচয় কি। সে বলে যে আমার নাম শাও, আর তোমার বয়ফ্রেন্ডের ওয়াইফ আমি। এটা শোনার পর তো সে খুবই শকড হয়ে পড়ে। সে বলে যে সে তো আমার হাজব্যান্ডকে মেরেই আমার হাজব্যান্ড হয়েছে। এটা শোনার পর সে আরও শকড হয়ে বলে যে মিস আপনি কি বোঝাতে চাচ্ছেন, একটু ক্লিয়ারলি বলবেন। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যেখানে সে বলছিল যে 5 বছর আগে আমার লাইফটা খুব সুন্দর ছিল, আমি প্রেগনেন্ট ছিলাম। আমার হাজব্যান্ড জিন আমার অনেক খেয়াল রাখতো, এমনকি সে তো চেংহাও গ্রুপ অফ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ছিল। আর আমার মনে হতো যে আমার চেয়ে লাকি গার্লই পৃথিবীতে নেই, কারণ আমার হাজব্যান্ড জিন আমার অনেক টেক কেয়ার করতো। কিন্তু যেদিন আমার ডেলিভারি ছিল, আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর যখন ডক্টররা দেখে যে আমার হয়তো ইমার্জেন্সি সার্জারি প্রয়োজন হবে, তাই আমার হাজব্যান্ডকে কল করে তা জানিয়ে দেয়। আমার হাজব্যান্ড তখন গাড়ি চালাচ্ছিল, আর যখন আমার বিষয়ে এই ব্যাপারটা তিনি শোনে, তিনি এতটাই বেশি নার্ভাস হয়ে পড়ে যে গাড়ির স্পিড অনেকটাই বেড়ে যায়। আর সেখানেই তার অনেক ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট হয়, আর এই অ্যাক্সিডেন্টের মধ্যে আমার হাজব্যান্ড জিন মারা যায়। নেক্সট মর্নিং যখন আমার ঘুম ভাঙে, তখন আমার মেয়েড এসে আমাকে ডাকে আর বলে যে ম্যাম আপনি ঠিক আছেন। প্রথম আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমার বেবি কেমন আছে, সে কোথায়। তখন মেয়েড জানায় যে বেবি একদমই ঠিক আছে, সে পাশের রুমেই রেস্ট করছে। তখন সে বলে যে আমার হাজব্যান্ড। তখন মেয়েড তাকে সব বিষয়েই জানিয়ে দেয়। এটা শোনার পর সে সেখানে অনেক বেশি কান্না করে, আর বুঝতে পারছিল না যে এই একদিনেই তার লাইফটা এতটা চেঞ্জ কিভাবে হয়ে গেল, সে কিভাবে নিজেকে সামলাবে। এর পরদিনই সে যখন তার হাজব্যান্ডের ফিউনারেলে যায়, সেখানে গিয়ে তার সাথে দেখা হয় জিওয়ানের। আর জিওয়ান সেখানে তার হাজব্যান্ডের গ্রেভিয়ারেই ছিল। সে তাকে তার পরিচয়ের বিষয়ে জিজ্ঞেস করলে জিওয়ান তাকে জানিয়েছিল যে সে তার হাজব্যান্ডের স্কুল লাইফ ফ্রেন্ড ছিল, একদিন টাচে ছিল না, কিন্তু চায়নাতে ব্যাক করার পরই সেই বিষয়টা জেনে খুবই হতাশ হয়েছে। আর এখানে সে তার সাথে অনেক নর্মালি কথা বলে, এমনকি জিওয়ান তো প্রায়ই আমার কাছে আসতো, আমাকে গিফটস দিত, নতুন নতুন ফ্রেন্ডশিপ করতে চাইতো। আমি তাকে অনেক মানা করতাম, কিন্তু সে শুনতো না। সব জায়গায় সে আমার সাথে চলে আসতো, আর সব সময় আমাকে প্রোটেক্ট করতো, সব জিনিসে হেল্প করতো। এমনকি শপিংয়ে গেলেও হুট করে সেখানে চলে এসে বিলটা সেই পে করে দিত। আর একদিন যখন আমরা বাইরে ঘুরতে বের হয়েছিলাম, তখন সে অ্যাট লাস্ট আমাকে প্রপোজ করেই বসে যে সে আমাকে অনেক পছন্দ করে, সে কি আমার সাথে থাকতে পারবে কিনা। সেখানে তাকে মানা করে দিয়েছিলাম আর বলেছিলাম যে আমি আমার হাজব্যান্ডের স্মৃতি আর আমার হাজব্যান্ডের দেওয়া সবচেয়ে দামি গিফট আমার ছেলেকে নিয়ে খুব ভালো আছি। আমি সেখান থেকে চলে এসেছিলাম, কিন্তু প্রবলেম হয় আমার ছেলের বার্থডের দিন। সেই দিনও সে আমাদের সাথেই ছিল। সে খুব সুন্দরভাবে তার বার্থডে সেলিব্রেট করে। আমি যখন আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে এই বার্থডেতে তুমি কি প্রেজেন্ট চাও, এই সব কিছু ছাড়া তোমার কি পছন্দ, সে তার কাছে ড্যাড চেয়েছিল। আর এটা দেখে তখন জিওয়ান এই সুযোগে চান্স নেওয়া থেকে আবারও বোঝায় যে আমি হানের ড্যাড হতে চাই। আর সে তার ছেলের মুখের দিকে তাকিয়ে তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল, কারণ তার ছেলেরও ড্যাড প্রয়োজন ছিল। স্কুলে সবাই তাকে তার ড্যাডের জন্য বলি করত। আর সেখান থেকেই তারা যখন একদিন তার ছেলেকে নিয়ে ঘুরতে যাবে, জিওয়ান বাসায় ছিল। তখনই সে অর্ধেক রাস্তায় গিয়ে নোটিস করে যে সে তো ফোনই আনেনি।
তাই সে আবারও ব্যাক করে বাসায়, যেখানে তো জিওয়ান একটি লোকের সাথে কথা বলছিল যে কিভাবে সে জিনকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারিয়েছে, আর সে তাকে অনেক টাকা দিয়েছিল। আসলে সেই লোকটা আর কেউই না, ওই গাড়িওয়ালাই ছিল যে কিনা চীনের অ্যাক্সিডেন্ট করিয়েছে। আর এই সব কিছু সে যখন শুনতে পায় সে পুরোই শকড হয়ে পড়ে, তার হাত থেকে ফোনটি পড়ে যায়। আর জিওয়ান সাউন্ড শুনে জিজ্ঞেস করতে থাকে যে বাহিরে কে। তখন সে বলে যে কিছু না, আমি ফোনটি নেওয়ার জন্য এসেছিলাম, তুমিও চলো আমাদের সাথে, তাহলে আরো বেশি মজা হবে। আসলে সে সেখানে নর্মাল বিহেভ করে, কিন্তু সে মানা করে দিলে সে বাহিরে আসে আর নিজের মুখ চেপে ধরে কান্না করতে থাকে যে সে কিভাবে তার হাজবেন্ডের খুনিকে বিয়ে করে ফেললো, তার সাথে এতগুলো বছর ধরে থাকছে। আর আমরা প্রেজেন্টে দেখি যেখানে তো রু তাকে বলে যে আমি এটা কেন বিশ্বাস করব। তখন সে বলে যে প্রমাণ হিসেবে আমি তোমাকে অনেক কিছুই দেখাতে পারি, চাইলে এখন ফোন করে তাকে বলতেও পারি, তখন তুমি জানতে পারবে যে আমি তার ওয়াইফ। সে জাওয়ানকে কল করে আর তাকে বলে যে তুমি কি আমার পাঠানো লাঞ্চটা খেয়েছো। সে বলে যে হ্যাঁ, আমি এইমাত্র লাঞ্চটা নিয়ে বসেছি। আর এগুলো শোনার পর রুয়ের এখানে খুবই আপসেট ফিল হয়, আর সে এখানে কলটি কাট করে দেয় আর তাকে বলে যে মন খারাপ করার মতো কোনো কিছুই নেই, তুমি কি মনে করছো যে তুমি তার একমাত্র গার্লফ্রেন্ড? কখনোই না। সে বলে যে সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তখন শাহ হাসতে থাকে আর বলে যে হ্যাঁ, এরকম সে আরও 2-3 জন গার্লফ্রেন্ডকেও অনেক ভালোবাসে। এটা শোনার পর তো সে আরও শকড হয়। তখনই সেখানে চীনের সিস্টার যে কিনা অ্যাব্রডে ছিল, সে চলে এসেছিল তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে। আর সেই সেখানে আসার বলে যে তোমাকে আমি নিজে প্রমাণ দিব, 2 দিনের মধ্যে যদি আমি তাকে আমার বয়ফ্রেন্ড না বানাই, তারপর তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করে নিব। তখন রো বলে যে ঠিক আছে, যদি সত্যি এরকম হয়ে থাকে আর সে এরকম মানুষ হয়, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করব। রাত্রে আমরা শাওকে দেখি সে তো এখানে জাওয়ানে জুসের মধ্যে তেলাপোকা দিয়ে তারপর সেই জুসটাকে বানিয়ে দেয়, আর জাওয়ান তো অজান্তেই এই জুসটাই খেয়ে ফেলে। আর এই ট্রিক্সটা চাইলে সব মেয়েরাই করতে পারে, ছেলেরা একটু সাবধানে থেকো মেয়েদেরকে চিট করার আগে। আমরা নেক্সট এর সিন দেখি যখন তো জাওয়ান তাকে নিয়ে একটি জুয়েলারি শপে যায়, সেখানকার এমপ্লয়ি সেজে বেলা আসে। আর বেলাকে দেখে তো প্রথমে জাওয়ানের মনে লাড্ডু ফুটে যায়, আর ইচ্ছে করেই রো সেখান থেকে চলে যায় ওয়াশরুমে। তখন এখানে আমরা জাওয়ানকে দেখি অ্যাজ ইউজুয়াল সেই সব মেয়েদেরকে দেখেই ফ্লার্ট করে, আর তাকে দেখেও তার মনে লেগে যায় আর তার সাথে ফ্লার্ট করা স্টার্ট করে দেয়। আর তখনই পিছন থেকে শাওয়াসের বলে যে তুমি এখানে কি করছো। এটা দেখে তো জাওয়ান এখানে খুবই শকড হয় যে সেই টাইমে এখানে। তখন এমপ্লয়ি বেলা ইচ্ছে করেই বলে যে আসলে স্যার হয়তো আপনার জন্যই নেকলেস কিনতে এসছে। এটা শোনার পর সে খুবই খুশি হয়। আর জাওয়ান এখানে বেচারা ফেসে যাওয়ার ভয়ে তাকে এই নেকলেস গিফট করে নিজেই একটি ইম্পর্টেন্ট মিটিংয়ের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পর আমরা রোকে দেখি সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে, তাদের বলে যে কই তোমরা তো কিছুই প্রুফ করতে পারলে না। এটা শোনার পর এখানে বেলার মুখটা একটু অফ হয়ে যায়। তখন শাও তাদেরকে বলে যে আমি তাকে যতটা চিনি তোমরা এর 1%ও চিনো না। সে একটু পরে এখানে আবারও ব্যাক করবে, আর সিরিয়াসলি এমনই হয়। একটু পর সেখানে জাওয়ান আবারও আসে আর ইচ্ছে করেই তার সাথে ফ্লার্ট করতে থাকে আর বলে যে এই শপের সবচেয়ে দামি আর হাই রেঞ্জের নেকলেস দেখাও। আর সে সেটাই করে, আর এমনকি সেই নেকলেসটা সে বেলাকেই গিফট করে দেয়। এগুলো দূর থেকে যখন রো দেখতে পায় সে বলে যে আমি এই লম্পটটাকে চিনতে পেরে গেছি, বলো কি করতে হবে। আমরা ইভিনিং এর সিন দেখি ওয়েই যেই লোকটা ছিল এই লোকটাই চীনের অ্যাক্সিডেন্ট করিয়েছিল, আর এই লোকটা ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে যাওয়া ছিল। তখনই শাও বেলাকে তার সাথে পরিচয় করে দেয় আর বলে যে আমাদের প্ল্যানটা স্টার্ট করা দরকার। তারা ইচ্ছে করেই তার কাছে কিছু গুন্ডাদের পাঠিয়ে দেয় টাকার জন্য, আর অনেক মারধর করতে থাকে। সে যেহেতু ড্রাঙ্ক ছিল সে চিনতে পারে না যে এই লোকগুলো কে, সেভাবে হয়তো তার সব পাওনাদারের মতোই তারাও একজন পাওনাদার। অন্যদিকে জাওয়ানকে পাঠিয়ে দিয়েছিল রোয়ের কাছে, আর রো ইচ্ছে করে জাওয়ানকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে আর বাহানা দিয়ে একটু বাহিরে চলে আসে প্রোটেকশনের ব্যাপারে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে তার বাসায় তো একটি ক্যামেরা সেট করা ছিল, আর গাড়িতে বসে শাওয়ার বেলা তাকে দেখছিল আর ভাবছিল যে এখনই বেই তাকে কল করবে। আর ঠিক তেমনই হয় তাদের প্ল্যান মোতাবেক। আর বলতে থাকে যে আমার টাকার প্রয়োজন, আমাকে টাকা দিন। আসলে তারা চাচ্ছিল যে সে নিজের মুখে আবারও সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলো স্বীকার করুক, আর সেই রেকর্ডিংই তারা মানুষকে দেখাবে। কিন্তু সে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বলতে গিয়েও চুপ হয়ে যায়। আর বেলা এখানে আপসেট হয়ে পড়ে যে সে আবারও বেঁচে গেল। শাহ বলে যে চিন্তা করো না, আমার কাছে আরও একটি প্ল্যান রয়েছে। অন্যদিকে আমরা
রোকে দেখি তাকে তারা নেক্সট ডে তারা অফিসে পাঠিয়ে দেয়। সেখানে তো জওয়ান তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ এই অফিসটা চিনি ছিল। সে এখন এখানকার প্রেসিডেন্ট, কিন্তু যে কোনো সময় তাকে বের করে দিতে পারে যদি শাও তাদের অ্যাফেয়ারের ব্যাপারে জানে। সেখানে অনেক রিকোয়েস্ট করে তাকে বের হয়ে যাওয়ার জন্য। সে বলে যে আমাকে বের করার আগে আগে এটা দেখো। সে তাকে প্রেগন্যান্সির রিপোর্ট দেখায়। সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে পরে কথা বলছি। তখনই সে বেলার সাথে যে ফ্লার্ট করছিল তাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিল, যে সেখানে আসে আর এই পাল্লায় তাকে বাঁচিয়ে দেয় আর বলে যে বস আপনার একটি মিটিং রয়েছে। তাই সে সেখান থেকে চলে যায় আর ইচ্ছে করেই রাত্রে চলে আসে বেলার কাছে, যে কিনা প্ল্যান করেই তাকে একটি হোটেলে ইনভাইট করেছিল। আর সেখানে তারা একসাথে খুবই ভালো কিছু টাইম স্পেন্ড করার জন্য চলে আসে। কিন্তু বেচারা জাওয়ান তো জানতো না যে সবকিছুই প্ল্যান করা ছিল, যে তার দুই হাতেই দুই লটারি। কিন্তু এগুলো হচ্ছে প্ল্যানিং করা আগে থেকেই, সেটা তো সে বুঝতে পারছিল না। বেলা তাকে বলে যে তুমি যাও আগে ফ্রেশ হয়ে আসো। অন্যদিকে আমরা শাওকে দেখি সে অলরেডি মিডিয়ার সব লোককে নিয়ে সে হোটেলের সামনে চলে আসে আর ভাবে যে এবার তো তাকে আমি সাহায্য করেই ছাড়বো। আর তার বডিগার্ডস আর রিপোর্টার্সদের নিয়ে সেই বেডরুমে চলে আসে, যেখানে তো তারা কিছু টাইম স্পেন্ড করতেই নেবে। তখনই সেখানে শাও সেই রিপোর্টার্সদের ভিডিও নিয়ে হাজির হয় আর তাকে জিজ্ঞেস করতে থাকে যে এগুলো কি, তুমি আমাকে এভাবেই ঠকিয়েছো দিনের পর দিন। এখানে তো জওয়ান তাকে বোঝানো ট্রাই করছিল, কিন্তু সে কোনো কথাই শোনে না, কারণ আজকেই সুযোগ ছিল তাকে তা উচিত শিক্ষা দেওয়ার। আর বলে যে তুমি এইসব নষ্টামি করার জন্যই তাহলে আমার সাথে ছিলে। সে তার পায়ে ধরে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সে এখানে তাকে বলে যে এই ক্ষমা চেয়ে কী লাভ, যেখানে তুমি সবার সামনে এভাবে আমাকে ঠকিয়েছো, তাও একজন এমপ্লয়িকে নিয়ে। সে এখানে তাকে বলে যে এখন আর আমার মনে হয় না যে আমাদের চ্যাং ইন্ডাস্ট্রিতে তোমার প্রেসিডেন্ট থাকার কোনো প্রয়োজন আছে। আমার কোম্পানি আমি একাই সামলাতে পারবো, তোমার আর সেই কোম্পানিতে থাকার কোনো প্রয়োজন নেই, রিজাইন দিয়ে দাও। সে বলে যে কখনোই না, আমি কেন সেখান থেকে রিজাইন দিব, আমি তো প্রেসিডেন্ট। তখন সে বলে যে ভুলে যেও না সেটা আমার হাজবেন্ডের কোম্পানি, আর আমি যখন চাইবো তখনই তোমাকে বের করে দিতে পারবো। আর সে সেখান থেকে চলে যেতে নিলে সে এখানে তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে কোনো কথাই শোনে না। বেলা তার কাছে আসলে সে বলে যে তুমি আমার কাছ থেকে সরে যাও, তোমার জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে। সে তো হাসতে থাকে। অন্যদিকে আমরা শাওকে দেখি সে তার অ্যাকশন মোডে চলে আসে, কোম্পানিতে যায় আর তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়। এমনকি তার যে চামচাগুলো ছিল সবগুলোকে এই কোম্পানি থেকে বের করে দেয়। আর বেচারা তো পথে চলে আসে, সে রাস্তায় দাঁড়িয়ে ছিল শাওয়ের জন্য। শাওয়ের গাড়ি আসলে সে বাড়ির সামনে তাকে আটকে আর বলতে থাকে যে প্লিজ আমাকে একটা সুযোগ দাও, মানুষের ভুল তো হয়েই থাকে, মেয়েটি আমাকে ড্রাগ দিয়ে সেখানে নিয়ে গিয়েছিল, তুমি আমাকে বিশ্বাস করো। শাও মনে মনে ভাবে যে হ্যাঁ তুই যে কত ভালো সেটা তো আমার জানাই আছে, আর বলে যে ঠিক আছে, এত যেহেতু রিকোয়েস্ট করছো নীল ডাউন হয়ে দরজার সামনে বসে থাকো সারা রাত, তখন আমি ভেবে দেখবো যে তোমাকে ক্ষমা করবো কিনা। আর সে ভাবে যে হয়তো নীল ডাউন হয়ে বসে থাকলে আমাকে ক্ষমা করে দেবে, তাই সারা রাত সে বাহিরেই বসেছিল। মর্নিংয়ে যখন সে ঘর থেকে বের হয় তখন সে তাকে ধরে ফেলে আর বলতে থাকে যে তোমার কথা অনুযায়ী আমি সারা রাত জেগে এখানেই নীল ডাউন হয়ে বসেছিলাম, এখন তো আমাকে ক্ষমা করে দাও। সে স্মাইল করে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে তুমি নীল ডাউন হয়ে বসে থাকলে আমি ক্ষমা করার কথা ভাববো, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমার মতো লম্পটকে ক্ষমা করার কোনো দরকারই নেই, তুমি যোগ্য না আমার ক্ষমা নেওয়ার। সে তাকে রিকোয়েস্ট করে যেন তার কথা শোনে আর তার পায়েও পড়ে, কিন্তু সে তার পা সরিয়ে চলে আসে গার্লসদের কাছে। সেখানে সে সবাইকেই সবকিছু খুলে বলে। বেলা আর রৌ তো অনেক স্মাইল করতে থাকে যে এই ছেলের উচিত শিক্ষা এভাবেই দেওয়া উচিত, কিন্তু সে অ্যাট লাস্ট তাদেরকে বলে যে আমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, 3 দিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে, কিন্তু আমাদের ডিভোর্স হয়ে গেলে সে আর এই প্রপার্টি পাবে না, কিন্তু এই 3 দিনের মধ্যে যদি আমি মারা যাই তাহলে সে আমার কোম্পানি সবকিছুই পেয়ে যাবে আমার হাজবেন্ড হিসাবে, তাই অবশ্যই সে এখন চাইবে আমাকে মারার জন্য। রু বলে যে তাহলে এখন কি করবে, তোমার নিজের চিন্তা আগে করা প্রয়োজন। সে বলে যে সে তো অলরেডি আমাকে মেরে ফেলেছে, আমার জীবন তো সে অনেক আগেই কেড়ে নিয়েছে আমার হাজবেন্ডকে মেরে, এখন আমি নতুন প্ল্যানিং করব। অন্যদিকে আমরা জওয়ানকে দেখি সেও সেম প্ল্যানিংই করছিল আর বেইকে কল করে বলে যে
7 বছর আগে তুমি যে লোকটিকে মেরেছিলে সেরকম ভাবেই আরো একজনকে অ্যাক্সিডেন্ট করে মারতে হবে। আর তখনই সেখানে আবার বেলা চলে আসে আর তাকে বলে যে তুমি যদি চাও আমি কিন্তু তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারি। তার কথা শুনে সে একটু চিন্তায় পড়ে যায় আর ভাবে যে তার কাছ থেকে কি হেল্প নেওয়া প্রয়োজন। সে তাকে গাড়িতে বসিয়ে নেয়। সেখানে সে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে আমাকে হেল্প করতে পারবে এবার বলো। তখন সে বলে যে কারণ রাস্তার কাঁটাটা একবারে পুরোই উপড়ে ফেলে দেই, তাকে মেরে ফেলি তাহলে কেমন হবে। সে এখানে ভয় পেয়ে যাওয়ার ভাবে যে তাকে হয়তো পুরোপুরি বিশ্বাস করাটা ঠিক নয়, তাই সে তাকে তার গাড়ি থেকে বের করে দেয়। বেলা বুঝতে পেরে যায় যে তাদের এত সহজেই সে তাকে ট্রাস্ট করবে না, তাই সে কল করে শাহকে সবকিছুই জানিয়ে দেয়। শাহ নতুন প্ল্যানিং করে আর বেইকে ইচ্ছে মতো ড্রাঙ্ক বানিয়ে দেয়, যার কারণে সে ড্রাঙ্ক হয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছিল। আর সে তার নিজের লোককেই পাঠিয়ে দেয় তাকে বিরক্ত করার জন্য আর ভিডিও করে এগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করে দেওয়ার জন্য, যার কারণে সে ড্রাঙ্ক হয়ে গাড়ি চালানোর কারণে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। আর যখন জওয়ান এই বিষয়টা জানতে পারে সে তো চিন্তায় পড়ে যায় যে এখন যে বেই অ্যারেস্ট হয়ে আসে তাহলে আমার কাজ কে করবে, 3 দিনের মধ্যেই তাকে মারতে হবে। তাই তার মনে পড়ে বেলার কথা। আর এটাই তো তাদের মেন প্ল্যানিং ছিল, কারণ এখন বেলা ছাড়া তার আর কোনো অপশন নেই। সে বেলাকে কল করে ডেকে পাঠায় তার সাথে দেখা করার জন্য, তাই বেলাও রাজি হয়ে যায়। আর সবাই খুবই খুশি হয়, কারণ এটাই তো তাদের মেন প্ল্যানিং ছিল। আর যখন বেলা তার কাছে যায় সে বলে যে তুমি আমাকে বলেছিলে আমাকে হেল্প করতে পারবে, কিভাবে করবে। সে বলে যে তুমি কি চাও আমি তাকে তোমার কাছে নিয়ে আসি ধরে। সে বলে যে কিন্তু কোনো প্রুফ যেন না থাকে। সে ওকে বলে দেয় আর এ নিয়েই সে তাকে ধরে নিয়ে আসে তার কাছে। ধরাটা তো সহজই ছিল, কারণ তারা একসাথে মিলে যেহেতু ছিল। সে এখানে শাওকে জওয়ানের কাছে হ্যান্ড ওভার করে দেয়। সে তো এখানে তাকে বলে যে তার মানে তোমার আসল রূপটা এরকমই, তার মানে কি 7 বছর আগে আমার হাজবেন্ডকে যে মেরেছো সেটা তুমিই ছিলে। সে বলে যে আমি এই বিষয়ে তোমাকে কেন বলবো, এত কিছু জানার কোনো দরকার নেই, তোমাকে মেরে ফেলবো, তারপর তুমি গিয়ে তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে নিও যে তোমার হাজবেন্ডকে কে মেরেছে। তাদের এটাই প্ল্যানিং ছিল যে এখানে যেভাবেই হোক তার মুখ থেকে বের করা যে সেই তার হাজবেন্ডকে অ্যাক্সিডেন্ট করিয়েছে। কিন্তু জওয়ানও কম ছিল না, সে এত কিছুর পরও অ্যাকসেপ্ট করে না। কিন্তু তখনই রু তাকে কল করে সবকিছুই বলে দেয় যে আসলে তারা প্ল্যান করেই তাকে ফাঁসানোর জন্য এই সবকিছু করছে। তাই সে দৌড়ে রুয়ের কাছে চলে আসে আর বলে যে থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। কিন্তু জানতো না যে এইগুলো দূর থেকে ভিডিওতে বেলা আর শাও সবকিছুই দেখছে। কিন্তু রু এখানে তাদের সাথে বেইমানি করে তাকে বলে যে আসলে তারা আমাকে অনেক আগেই কন্ট্যাক্ট করেছিল আর আমাকে বলেছিল যে তোমাকে সাহায্য করার জন্যই তারা এই সব কিছু করছে। আমি এতদিন পর্যন্ত তাদের কথায় পড়ে গিয়েছিলাম, কিন্তু যখন শুনেছি যে আমি প্রেগনেন্ট তখন আমার মনে হয়েছে যে আমার বেবির কথা আগে চিন্তা করা দরকার। সে বলে যে তোমার খারাপ লাগেনি যে আমি এত খারাপ কাজ করেছি। তখন সে বলে যে লেগেছে, কিন্তু এখন তো নিজের কথা ভাবা দরকার, তাই আমি তোমাকে সেভ করে নিয়েছি। বাই দ্য ওয়ে তুমি আমাকে নিয়ে কি ভাবো। দূর থেকে বেলা আর শাওই সবকিছুই শুনছিল রেকর্ডিং এর মাধ্যমে। তখন সে বলে যে কি আর ভাবো, তুমি একটি অনাথ মেয়ে আর এরকম একটি বাজে অ্যাপার্টমেন্টে একা একাই থাকছো। সে বলে যে কিন্তু আমি যদি বলি যে আমি এই সিটির সবচেয়ে রিচেস্ট ম্যানদের মধ্যে একজন মানুষের মেয়ে, তখন তুমি কি বলবে? মিস্টার গু যদি আমার ড্যাড হয়। সে প্রথম ট্রাস্ট করে না, কিন্তু যখন সে তার ড্যাডের সাথে তার ছবি দেখিয়ে দেয় জওয়ান তো খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে যে তুমি কি চাও, কিভাবে কি করব সব কিছুই বলো। তখন সে বলে যে আমি চাই তুমি আগে শাওকে ডিভোর্স দাও, কারণ আমরা বিয়ে করে আমি একটা নর্মাল লাইফ লিড করতে চাই। আর জওয়ান এতটাই লোভী ছিল যে সে ওকে বলে দেয় আর নেক্সট ডে চলে যায় শাওয়ের কাছে তাকে ডিভোর্স লেটার দিয়ে দেওয়ার জন্য। আর এগুলো আসলে আগে থেকেই তাদের প্ল্যান বি ছিল, কারণ প্ল্যান এ যদি কাজ না করে তাহলে প্ল্যান বি এ তারা যেভাবেই হোক তার মুখেই তাকে স্বীকার করাবে যে সেই জেনকে মারিয়েছে। তারা তো এখানে প্ল্যানিং করেই মিস্টার গুকেও তাদের প্ল্যানে সামিল করে নেয়। আর এখানে আমরা রোকে দেখি সে তো তার ডটার সাজার নাটক করছিল। আর সেখানে আমরা জওয়ানকে দেখি সে তো মিস্টার গুকে প্রমিস করে যে নেক্সট টাইম আর কখনোই তার জন্য রো হার্ট হবে না আর রোকে কখনোই সে কোনো বিপদে পড়তে দিবে না, সবসময় সে তাকে সাপোর্ট করে যাবে আর তাকে ভালোবাসবে। তখন রো এখানে তাকে বলে যে কিন্তু বেই যদি ছাড়া পেয়ে যায়, বেয়ের ব্যাপারটা ড্যাড পুরোপুরি জেনে গিয়েছে, আর তুমি সত্যিটা কেন ড্যাডকে বলছো না। সে বলে যে কিসের সত্যি। তখন সে বলে যে
এই সত্যিটা যেটা বে আমাকে জানিয়েছে, ড্যাডকেও তা জানিয়েছে। আর তুমি যদি এখন সত্যিটা না বলো তাহলে ড্যাড আমাদেরকে হেল্প করতে পারবে না। তোমার সত্যিটা বলে দেওয়া দরকার। আসলে তারা তার মুখ থেকে কনফেশন শোনার জন্যই এই প্ল্যানিংটা সাজিয়েছিল। আর মিস্টার গো বলছিল যে তুমি যদি আমাকে পুরো ডিটেলসটা না বলো যে কিছু বছর আগে তুমি কি করেছো, তাহলে আমি কিভাবে তোমাকে হেল্প করব। আর রো তাকে প্রেশারাইজ করতে থাকে। সে মানা করে দিলে তখন মিস্টার গো এখানে অনেক রেগে যায় আর বলে যে তোমার কি আমার পাওয়ারের উপর ট্রাস্ট নেই? যদি না থাকে আমি আমার মেয়েকে এরকম বিপদে ফেলবো না, তুমি তাহলেই যেতে পারো। তাই সে আর কোনো ওয়ে না পেয়ে বলতে থাকে যে হ্যাঁ আমিই মারিয়েছি। কিছু বছর আগে আমি সেই অ্যাক্সিডেন্টটা করিয়েছিলাম বেকে কন্ট্রাক্টে নিয়ে 10 মিলিয়ন বন দেওয়ার লোভ দেখিয়ে। কারণ আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, একই ইউনিভার্সিটিতেও পড়েছি। সে সবসময় সব কিছুই পেয়েছে, কিন্তু আমি কিছুই পাইনি লাইফে। এমনকি ঠিকমতো একবেলা খেতেও পেতাম না। তখন এখানে রোইগুলো শুনে তাকে বলে যে তাই বলে একটা মানুষকে মেরে ফেলবে। মিস্টার গো তাকে শাসায়। তখন সে বলে যে আমি ভুল করেছি, কিন্তু এখন আর আমি কোনো প্রবলেমে পড়তে চাই না। এখন আমি এই সব কিছু থেকেই বের হতে চাই। কিন্তু তখনই সেখানে শাহওয়ালা আর পুলিশ চলে আসে। আর সেইখানে তাকে বলতে থাকে যে আমাকে দেখি কেমন লাগছে। তখন সে সব কিছুই বুঝতে পেরে যায়। আর মিস্টার গুকে শাও জিজ্ঞেস করে যে থ্যাংক ইউ, আপনি আমাদেরকে হেল্প করেছেন। তখন তো জওয়ান সবই প্ল্যানিং বুঝতে পেরে যায়। রু এখানে জওয়ানকে বলে দেয় যে আমি কোনোই রিচ ম্যান বা মিস্টার গু এর ডটার না। প্ল্যানিং কি শুধু তুমিই করতে পারো, নাটক তো আমরাও সাজাতে পারি। আর সে তার ভুলটা বুঝতে পারে আর সেখানে কান্না করে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু শাহ বলে যে পারবে আমার হাজবেন্ডকে ফিরিয়ে দিতে? পারবে না। তোমার শাস্তি তো অবশ্যই হবে। 3 মেয়ে মিলে তাকে ইচ্ছে মতো কতক্ষণ ধোলাই করে আর তারপর তাকে পুলিশে অ্যারেস্ট করিয়ে দেয়। অ্যাট লাস্ট আমরা শাহকে দেখি সে তার হাজবেন্ডের গ্রেভিয়ারে যায় আর তার কাছে ক্ষমা চেয়ে তাকে বলে যে আমি মানুষ চিনতেই ভুল করেছিলাম, আমি ভুল করেছি, মুভ অন করে। তোমার ক্রিমিনালের শাস্তি আমি পাইয়েছি, প্লিজ তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আর এই এন্ডিং এর মাধ্যমে এই কিউ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা।